আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ এখন একটা মগের মুল্লুকের মতো অবস্থা। যে যা যখন ইচ্ছা করছে। এখানে আইনের কোনো শাসন নাই। এখানে কোনো সামাজিক নিরাপত্তা নাই। আম, এখানে মানুষের অর্থনৈতিক কোনো আহ, মুক্তি বা প্রবৃদ্ধি নেই, কিছু নেই। তারপরেও বাংলাদেশে আসলে যে আমি সব বিষয় নিয়ে তো এক পর্বে কথা বলা যায় না। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, তারা যারা অনেক এই বিষয়টা ঠিকমতো বুঝতে পারছেন না, তাদের জন্য আমরা একজন বিশেষজ্ঞকে নিয়ে এসেছি, যিনি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবেন আসলে আইনের এই বিষয়টা, এই দিকটা আসলে হচ্ছে কি, এই বিচারিক কাজটা কি হচ্ছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা অনেক সময় আমি কয়েক প্রায় প্রশ্ন পাই, আপা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন বলা হয়? এই বিচারটা কি হচ্ছে, সেটা কি স্বচ্ছ হচ্ছে? এই বিচারটা কি প্রতিহিংসা নাকি এই বিচার আসলে বাংলাদেশে তো এখন আইন, বিচার ব্যবস্থা, বিচারক, জাজ কেউই তো আসলে মুক্তভাবে তাদের কাজ করতে পারছেন না। আইন নিজেই শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, আইন নিজেই পরাধীন হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা তো আলোচনা করতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেই জন্যই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা নিয়ে, এবং এই যে এখন যে মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, শেখ হাসিনা সহ সকল নেতা, হাসানুল হক, ওবায়দুল কাদের সহ সকল আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বিচার হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, বিচারটা কি আসলে ঠিক হচ্ছে না হচ্ছে, সেগুলো জানার চেষ্টা করবো। এবং সেজন্য আমি একজন বিশেষজ্ঞকে নিয়ে এসেছি, যিনি এই বিষয়টা নিয়েই এক্সপার্ট, এই বিষয়টাই স্পেশালাইজেশন করেছেন এবং এই বিষয়টা নিয়ে কাজ করছেন বহু বছর। তিনি হচ্ছেন অ্যাডভোকেট A K M ইসলাম, ফর্মার প্রসিকিউটর, ICT BD, ওয়ার ক্রাইম ল এক্সপার্ট, সাউথ এশিয়ান পলিসি অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট। আমার ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাগতম আপনাকে এবং আপনাদের ব্যাক এন্ডে যারা আছেন সকলকে অনেক ধন্যবাদ এবং শ্রোতা এবং দর্শকদের প্রতি আমার আহ, অভিবাদন। আমার ভাই, ধন্যবাদ। আমার ভূমিকাটা একটু লম্বা হলো। আমার ভূমিকাতে প্রথম প্রশ্নটা ছিল যে, এই হুম, প্রশ্নটা প্রায়ই পাই, এটাকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে? বা দেশের ভিতরে হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা একটু বুঝিয়ে বলবেন? জি। আহ, দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনালে যেই আহ, অপরাধগুলোর বা অপরাধীদের বিচার করা হয় সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কতগুলো অপরাধ, যেটা জেনেভা কনভেনশনে রয়েছে এবং আন্তর্জাতিক এখন যে বর্তমানে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানেও এগুলো হয়। তবে একটা অপশন রয়েছে যে এই যে একটা যুদ্ধকালীন সময়, কতগুলো যুদ্ধকালীন সময়েও কিন্তু অনেক অবৈধ কাজ হয়। সেই অবৈধ আমি সাদামাটা ভাষায় বলার চেষ্টা করছি সকলের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো যে কাজটি হয় সেটি হচ্ছে যে ধরেন যুদ্ধের সময় সেটা কিন্তু যুদ্ধ হচ্ছে, তাহলে আপনার সকলের আমাদের মনের মধ্যে এটা আসবে যে মানুষ তো মারা যাবেই, এখানে বোমা পড়বেই না। যুদ্ধের সময় কিছু এক্সেপশন রয়েছে নারী এবং পুরুষের প্রতি এবং জনসাধারণ, নিরস্ত্র নিরস্ত্র মানুষের উপরে, এবং আহ এমন কোনো এস্টাবলিশমেন্ট না যেটা সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সেরকম কোনো জায়গায় যাতে আক্রমণ করা যাবে না। তাহলে যুদ্ধ নীতি রয়েছে, যুদ্ধ নীতির মধ্যে যেই অবৈধ কাজগুলো হয়, যে লঙ্ঘনগুলো হয়, সেটি হচ্ছে যে নিরপরাধ মানুষকে নির্বিচারে একটি আম, সশস্ত্র বাহিনী এটা অ্যাটাক করছে একটা স্পেসিফিক গ্রুপের উপরে, তখন সেটা হয়ে যায় এটা, এবং সেটা হতে হবে একটি সুপরিকল্পিতভাবে, যেমনটি হয়েছিল আমাদের 71 সনে পাক বাহিনী 25শে মার্চ রাত্রে অতর্কিতে আহ মধ্যরাতে নিরীহ নিরস্ত্র বাঙালি যখন ঘুমিয়েছিল সেই সময় তারা নির্বিচারে আক্রমণ শুরু করে, এবং এটা ছিল তাদের একটা প্ল্যান। তো এই যে কতগুলো বিষয়, যে এই প্ল্যানের মাধ্যমে আপনার সেটা যদি ওইভাবে প্ল্যান করে টার্গেটেড করে যদি মারা হয়, এগুলো আন্তর্জাতিক আইনের মধ্যে অপরাধগুলো পড়ে যুদ্ধকালীন সময়।
এবং এই বিচারগুলো দুই ধরনের কোর্টে হতে পারে। একটি হচ্ছে আন্তর্জাতিক আদালতে হবে, যেটা জেনেভাতে রয়েছে। হুম। আরেক ধরনের কোর্ট হয়, সেটি হচ্ছে যে যেই দেশে সরকার সম্ভাব্য, মানে সবকিছু করে যদি এই ধরনের একটা ট্রাইব্যুনাল এই বিচারগুলো কন্ডাক্ট করার জন্য দেশে ট্রাইব্যুনাল সেট আপ করে, তখন সেটাকে আম, আহ, সেটাও গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়ে যায়, এবং সেই দেশ সেই ধরনের পারপিট্রেটরস বা যা অন্যায়কারী, যারা অপরাধী, তাদের বিচার করতে পারে। কারণ তারা আন্তর্জাতিক মানের যেই অন্যায়গুলো ছিল, যেই অপরাধগুলো ছিল, সেই অপরাধগুলো তারা একটা সময় সংগঠিত করেছিল। তো এই জন্য এবং আপনার জেনেভা কনভেনশন এবং যে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই আম, আইন রয়েছে, সেখানে একটা ধারায় লেখা আছে, সেটি হচ্ছে যে যদি কোনো দেশ নিজে সক্ষমতা না থাকে সে বিচার কার্য পরিচালনা করার জন্য, তাহলে গিয়ে সেটা আন্তর্জাতিক আদালত জেনেভাতে যাবে। আর যদি তারা পারে, দ্যাট মিনস আম, একটি সরকার, সেই সরকার কিরকম সরকার হতে হবে? গণতান্ত্রিক সরকার হবে, এস্টাবলিশ সরকার হবে, এবং গ্লোবালি অ্যাকসেপ্টেবল সরকার হবে, এবং গ্লোবালি আপনার তাদের ইউএন এর যে সমস্ত অন্যান্য ফোরাম গুলো রয়েছে, অন্য কন্ডিশনস গুলো রয়েছে, তারা সেগুলো মিট করতে পারতেছে, সেই সরকার তখন এই ধরনের আইনগুলো কাজে লাগাতে পারে এবং এই ধরনের বিচার কার্যগুলো করতে পারে তার নিজের দেশে। যার জন্য আপনারা মনে রাখবেন যে আম, আহ, যখন নাকি আহ, একাত্তরের পক্ষের শক্তি আপনার সরকারে এসেছিল 96-তে, তখন কিন্তু তারা এই আপনার এই একাত্তরের যে যুদ্ধাপরাধ ছিল, অপরাধী ছিল, তাদের কিন্তু বিচার তখনও করা যায়নি। ওটা একটা কন্ডিশন ছিল যে দেশের জনগণ কিভাবে চাচ্ছে, চাচ্ছে কিনা, হ্যাঁ, মতবাদ তৈরি হয়ে আসতে হবে। তারপরে যখন নাকি আপনার 2009-এর যে সাধারণ নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু একাত্তরের পক্ষের যারা ছিলেন ওনাদের একটা ম্যান্ডেট ছিল যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, এবং নির্বাচনে সেটা বাংলাদেশের জনসাধারণ আহ একচ্ছত্রভাবে সেটাকে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে এবং উত্তীর্ণ করে নিয়ে এসেছে, এবং সেই সরকার সরকার গঠন করেছে। এরপরে এটা কিন্তু ম্যান্ডেট, পাবলিক ম্যান্ডেট হয়ে গেল, পলিটিক্যাল ম্যান্ডেট এবং পাবলিক ম্যান্ডেট একসাথে হয়ে গেছে, একটা মতবাদ তৈরি হয়েছে বাংলাদেশের জনসাধারণের একটা আকাঙ্ক্ষা এবং দাবি, হ্যাঁ, দুটো একসাথ হয়ে চলে আসছে। যার জন্য সেই সরকার তখন 2009-10-এর দিকে এই ট্রাইব্যুনাল সৃষ্টি করতে পারে। যদিও এই আইনটি 1973 ছিল, ভরা পার্লামেন্টে সেই আইনটি পাশ করা হয়েছে, কিন্তু এটার কোনো কার্যকারিতা বা কোনো ব্যবহার করা হয়নি। সেইখানে কিভাবে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করবে, ফাউন্ডিং করবে, এগুলো সবকিছু সেই আইনের আদলেই করা হয়েছে। আম, এমন কিছু নয় যে 2009-এ এসে নতুন একটা আইন করেছে এটা করার জন্য, আসলে তা না। এটা 1973 সনে ভরা একটা পার্লামেন্টে, যখন বাংলাদেশের স্বাধীন পার্লামেন্ট ছিল, সেখানে এই আইনটি পাশ হয়েছিল। এবং এই 73-এর আইনটি আপনার দেশীয়ভাবে আইনটা বিচার করার জন্য সেই নিমিত্তেই তখনই আম, জেনেভাতে বা আপনার 10 জন জুরিস্ট মিলে করেছিলেন, যার মধ্যে খুব উল্লেখযোগ্য একজন, সেটি হচ্ছে যে অ্যাটর্নি প্রসিকিউটর অটো ট্রাফ ছিল, হ্যাঁ, যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে জেনোসাইডের বিচারগুলো হয়েছিল সেইগুলা নিউরেমবার্গ ট্রায়ালের একজন প্রসিকিউটর, তিনিও সেখানে ছিলেন। এখন কথা হচ্ছে যে এগুলো সর্বাঙ্গীনভাবে গ্লোবালি খুব অ্যাকসেপ্টেড করে এই জিনিসগুলো করতে হয়, সব দেশ সেটা করতে পারে না। অনেক সময় যেমন কম্বোডিয়া বা লাওস, এই সমস্ত জায়গায় ইউএন তাদের কন্ট্রিবিউশন করে তাদের লোকজন দিয়ে ওই ভূমিতে আলাদা একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, অ্যাজ ইফ এ স্ট্রিং অ্যাটাচ উইথ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল জেনেভা, রাইট? কিন্তু আমাদের যে করা হয়েছিল, আমাদের ঠিক সে একই রোম স্ট্যাচুটের আদলে। রোম স্ট্যাচুট করেছে তারা 20 সনে, কিন্তু আমাদের এই আইনটা অনেক আগে নিউরেমবার্গ ট্রায়ালের সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু 1973 সনের আইনটা করা 73 হয়। সালে। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় দেখা যায় যে যেহেতু 2020-এ গিয়ে 2000 সনে
সনে যখন রোম স্ট্যাচুট হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেনেভারটা হয়, তারও অনেক আগে কিন্তু আমাদের এই আইনটি হয়। কিন্তু আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অফ ইউপিআর, কি জানে, আইসিসিপিআর, এই সমস্ত আদলে কিন্তু এই আইনটা ফর্মুলেটেড করা হয় এবং এনাক্টেড করা হয়। তো এই যে সেটার বিভিন্ন সময়ে যে একটা দেশে করতে পারে, এই যে মূল জিনিসটা, আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে বোঝার খুব সহজ ভাবে বোঝার জন্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ একটা লিস্ট রয়েছে, যুদ্ধকালীন সময় হতে হবে এবং প্ল্যান্ড অ্যাকশন হতে হবে। একটা দেশের ক্ষমতাসীন একটা নিরস্ত্র গোষ্ঠীর উপরে টার্গেট করে কাজ করবে। একটা মনে রাখবেন, নিরস্ত্র গোষ্ঠী। আপনি যদি অস্ত্রধারী হন, তখন আপনি আর্ম কনফ্লিক্টে চলে গেলে কিন্তু এই আইনটা চলবে না। সেইখানে সাধারণ আইন চলে আসবে, দেশের অন্যান্য সাধারণ আইনের মতো যেটা, সেটা হয়। এই আদলে সেই মামলাগুলো হবে না, সেই অপরাধীদের মামলা এই আদলে হয় না, যেহেতু 71 সনে পাকিস্তান মিলিটারি একটি পাওয়ারফুল অস্ত্রধারী একটা গভর্নমেন্ট ফোর্স বাঙালিকে টার্গেট করেছে এবং বলেছে, kill 3 million of Bengalis, the rest will eat out our hands. That means, and we don't need people, we need land. এই যে কতগুলো ডায়ালগ গুলো মিলিটারি জান্তারা পাকিস্তানের বলেছিলেন, তার মানে হচ্ছে এখান থেকে হেট স্পিচ চলে আসছে। সো বাঙালিকে নিধন করার প্র্যাকটিক্যাল কাজটা 25শে মার্চ রাত্রি 1971 সংগঠিত হয়। এবং সেই কারণেই কিন্তু আপনি শতবর্ষের সবচেয়ে বড় জঘন্যতম জেনোসাইড বাংলাদেশে 71-এ হয়েছিল। এবং তার যেটা, এই জেনোসাইড করার জন্য যে পক্ষগুলো বাংলাদেশে তখন পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছিল মাঠে ময়দানে, সেটা ছিল রাজাকার, আলবদর, আল শামস, এই জামাতি পাকিস্তান, ইস্ট পাকিস্তান জামাতি ইসলামের সে পক্ষ। তখন তারা তাদের রাজনৈতিক পার্টিগত একটা ডিসিশন নিয়ে তখন এই নিধন যজ্ঞে তারা সাহায্য করেছিল পাকিস্তান আর্মিদেরকে। তো সেহেতু এটা একটা, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো যুদ্ধকালীন সময় এবং আন্তর্জাতিক মানের যেই অপরাধ, সেই অপরাধটাই হয় এই ধরনের ট্রাইব্যুনালের, এই ট্রাইব্যুনালের আওতায়, এই জুরিসডিকশনে বিচার কার্য করা হয়। একদম। আমার মনে হয় আমাদের দর্শকরা, শ্রোতারা বুঝতে পেরেছেন কিছুটা, যে আসলে কিছু আন্তর্জাতিক অপরাধের কিছু মানদণ্ড আছে। সেই মানদণ্ডগুলো যদি অপরাধগুলো সংগঠিত হয় যে দেশেই হোক, সেই জি। দেশে, তাহলে এটাকেই আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া যেতে পারে এবং ওই আদালতে এই বিচারিক কাজটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, এখন যে ট্রায়ালটা চলছে, এখন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে শেখ হাসিনা এবং ওনার রাজনৈতিক অন্যান্য সহকর্মীদের, নেতৃবৃন্দদের। হ্যাঁ, যে বিচারটা হচ্ছে, সেই বিচারটা তাহলে কোন মানদণ্ডটাকে ফলো ফলো করছে? কারণ বাংলাদেশে তো যুদ্ধ অপরাধ সংগঠিত হয়নি জুলাই বা আগস্টে। উম, হ্যাঁ, এটাকে জুলাই আপনি তাহলে কেমন করে দেখছেন? 24শে জুলাইতে একটি স্বাধীন দেশের ভিতরে হুম। অন্য কোনো পক্ষের সাথে যুদ্ধ হয়নি। এটি হয়নি। ছিল, একটি তারা বলছে আন্দোলন, বাট এখন 1 বছর পরে, অগাস্ট মাসে 5ই অগাস্টের পরে বা জুলাই 24-এর পরে যে 1 বছর পার হয়ে গেল, এখানে এসে এই অবস্থাতে দেখা যাচ্ছে যে এটি ছিল একটি সন্ত্রাসী আম, হামলা। তৎপরতা। হ্যাঁ, তৎপর। সন্ত্রাসী তৎপরতা, সরকার একটি সাধারণ সরকার, একটা স্ট্যাবলিশ সরকারের এগেনস্টে সন্ত্রাসী তৎপরতা ছিল। এবং দেখেন, আমি একটা জিনিস আলোকপাত করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আহ, কয়েকটা ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে, প্রথমেই বাংলাদেশে জুলাই 24-এ কোনো যুদ্ধ হয়নি, না। ঠিক আছে? আর সেটা যদি সিভিলিয়ানের ভেতর থেকে কোনো আর্ম রেজ করা হয়, দ্যাট মিনস অস্ত্র রেজ করা হয়, এবং সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, তাদের বিভিন্ন ধরনের অস্ত্র থাকতে পারে তাদের মোকাবেলা করার জন্য, দেশের শান্তি সুরক্ষা এইগুলোকে ঠিক রাখার জন্য। তো সেটা পুলিশ অ্যাক্ট অথবা আর্মড ফোর্সেস, এটা জেনেভা কনভেনশনেও
যে পুলিশের যে ওয়ার্ল্ড পুলিশের যে ডিউটি, সেখানে কিছু আইন রয়ে গেছে। সেটি হচ্ছে যে এই ধরনের অ্যাসারপশনের সময়, এই ধরনের কোনো বৈরিতার সময়, আমি বৈরিতা বলবো, আমি অ্যাকচুয়ালি আন্দোলনটা বলা যাচ্ছে না, আন্দোলন একটা লিগ্যাল টার্ম, এটা কোনো আন্দোলন ছিল না আর কি। আন্দোলনের নামে এটার মধ্যে আমরা দেখেছি কিছু কনস্পিরেসি চলে আসছে, কিছু মেটিকুলাস প্ল্যান খুবই চলে আসছে, প্ল্যান তাই প্ল্যান না? ওয়েতে, হ্যাঁ। অন্যায় করার যে একটা প্ল্যান, অন্যায় করার জন্য একটা প্ল্যান কনস্পিরেসি করেছে, সেইখানে আমরা এটাকে আন্দোলন বলা যায় না। আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য বলা হয়, কিন্তু সেখানে নিরস্ত্র সাধারণ জনগণ থাকতে হবে, তাদের মধ্য থেকে কোনো অস্ত্রের ব্যবহার হতে পারবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে অস্ত্রের ব্যবহার যখনই হবে, তখন কি হবে, সেটা একটা সিভিল কনফ্লিক্ট হয়ে যাবে। আমরা সাধারণভাবে যেটা বলি হয় সিভিল ওয়ার হয়। এটা সিভিল ওয়ার মানে হচ্ছে একটা দেশের সামরিক বাহিনী এবং ওই দেশেরই আপনার জনগণের সাথে একটা সিভিল প্যারা 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 আর্ম ফোর্সের সাথে, মানে যখন সিভিলিয়ান তার হাতে অস্ত্র নেয়, তখন কিন্তু তারা প্যারামিলিটারি হয়ে যায় তাদের অ্যাক্টিভিটিজের কারণে, তখন আর তারা সাধারণ নিরস্ত্র জনগণ থাকে না। হ্যাঁ, আচ্ছা, একজন পুলিশও কিন্তু যদি অস্ত্র ব্যবহার না করে, কিন্তু তার পোশাক আছে পুলিশের, তখনও সে কিন্তু সিভিলিয়ান, কারণ সে সিভিলিয়ান, অস্ত্র রাইট। ব্যবহার করেনি। আচ্ছা, যখনই সে অস্ত্র ব্যবহার করবে, তখন সে কিন্তু আর্মড পুলিশ হয়ে গেল। এখন সে কেন করবে? সে এই ধরনের বৈরিতাকে, এই ধরনের অ্যাসাপশনটাকে যদি দমাবার জন্য আনুপাতিক হারে, মনে করেন একজন ঘুষি মেরেছে, আরেকজন ঘুষি মেরে তাকে দমিত করেছে, এখন আরেকজন যদি পিস্তল নেয়, তাইলে পিস্তলের মোকাবেলায় পিস্তল দিয়ে দমাতে হবে, গরম পানির জায়গায় গরম পানি দিয়ে দমাতে হবে। তো এই যে পুলিশি অ্যাকশনের কতগুলো স্টেপ রয়েছে, এই স্টেপে এমন একটা পর্যায়ে যেতে পারে যেই সময় নাকি আর্ম ফোর্সেস, মানে আইন প্রয়োগকারী সংস্থা, ওই ধরনের স্টেপ নিতে হয়, যেখানে নাকি ফাঁকা গুলি, বুলেট গুলি, এরকম তাদের ব্যবহারের কতগুলো নিয়ম রয়ে গেছে, সেটা আনুপাতিক হারেই কিন্তু তারা এটাকে আহ, বলবো ম্যানেজ করতে হয় আর কি, তখন অ্যাকশন গুলো নেয়। এবং সেটাই কিন্তু জুলাই 24-এর সময় বাংলাদেশের যেই আইন প্রয়োগকারী সংস্থা, তাদের ব্যাপারে তাদের নিজেদের বাইলজে, তাদের নিজেদের আইনের মধ্যে যে কাভারেজ দেওয়া রয়েছে, তখন তারা সেই স্টেপগুলো নিতে পারে, নিয়েছে। এখন দেখেন জুলাই অগাস্ট, এখানে জুলাই অগাস্টের যেই আহ, বৈরিতা হয়েছিল বাংলাদেশে 24-এ, সেটা কিন্তু কোনো, আবারও বলছি যে কোনো, সেখানে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি। এবং সেখানে কিন্তু, যেহেতু যুদ্ধ সংগঠিত হয়নি, সেখানে কোনো যুদ্ধ অপরাধও সংগঠিত হয়নি, সেটাই এবং সেটাই প্রশ্ন। যুদ্ধের অপরাধও কোনো সংগঠিত হয়নি। এখন যদি এইখানে এই সময় যদি কোনো যুদ্ধ যদি কোনো যুদ্ধ অপরাধ না, যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সাধারণ যে আইন রয়েছে, সেই আইনের সাধারণ কোর্টেই কিন্তু বিচার কার্য হতে পারে। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রলেপের ভেতরে হুম। এই অন্যায়গুলোর কোনো বিচার হওয়ার কোনো আসলে কোনো স্কোপ নেই। এখন বলবেন এটা তো হচ্ছে, হচ্ছে এই জন্য যে এখানে যেমন সাধারণ আইন টেক কেয়ার করার জন্য সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস রয়েছে, এবং জাজে জাজ কোর্টগুলোতে জাজেস রয়েছে, এবং এই ট্রাইব্যুনালে জাজেস রয়েছে, প্রসিকিউটর রয়েছে, সবাই একটি পক্ষের, সবাই কিন্তু একই পক্ষের লোকজন। এখানে সুবিচার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আমি বলছি, আমি দিচ্ছি, আমি খাচ্ছি। হ্যাঁ, এক পুরোটাই একপাক্ষিক, এক হ্যাঁ, পক্ষ। একপাক্ষিক। হ্যাঁ, যাদেরকে আজকে আসামি হিসেবে কাঠগড়ায় নেওয়া হচ্ছে, তাদেরকে, এটা হচ্ছে যে একটা আম, উম, যেটা প্রতিশোধমূলক একটা স্টেপ নিয়েছে এরা। এটা এই জন্য যে আপনারা দেখেন যে যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমানে যে প্রসিকিউশনে রয়েছে, তারা একটা সময় রাজাকার, আলবদর, যারা একজন। একাত্তরের যুদ্ধাপরাধী ছিলেন,
তাদের পক্ষের লয়ার ছিল এবং ব্যক্তিগতভাবে তারা জামাতেরই রাজনীতির অংশ। অংশীদার। হ্যাঁ, হ্যাঁ, রাজনীতির অংশ। তাহলে এখানে নিরপেক্ষতা নেই। তার মানে হচ্ছে এটা প্রতিশোধমূলক একটা চিন্তা ভাবনা, যে আমাদের নেতাদেরকে, জামাতের নেতাদেরকে, যুদ্ধাপরাধ যারা করেছে তাদেরকে বিচার করেছে এই কোর্টে, আমরা এখন এদেরকেই এই কোর্টে হাজির করব, হ্যাঁ, বিচার করব। কিন্তু আইনে সেটা, যদি আইন মানতে হয়, তাহলে যদি আইন দেখতে হয়, তাহলে সেটা পারা যায় না। এই কেসগুলো যদি যারা অন্যায় মনে করেন যে কেউ যদি অন্যায় করেই থাকে, তাহলে এটা চলে যাবে আহ, সাধারণ। সাধারণ কোর্টে এবং সাধারণ ক্রিমিনাল প্রসিডিউরে, সাধারণ পেনাল কোড, এইগুলোর সাধারণ এভিডেন্স অ্যাক্ট, এইগুলোতে যাবে এবং তাহলে সেখানে আমার ভাই, গেলে। জি। মানে এটা একদম ক্লিয়ার কাট, সোজাসুজি। আমি যেহেতু আপনি এক্সপার্ট, আমরা একটা আছে অ্যাজাম্পশন করে বলে, আর আপনি ফ্যাক্ট, আপনি যেটা ঘটনা, আপনি একজন আইনজীবী, সে কাজ করছেন এই পার্টিকুলার সেক্টরটাতে। তার মানে এটা আসলে পুরোটাই প্রতিহিংসার একটা হ্যাঁ, এখানে প্রতিফলন আমরা প্রতিহিংসা। দেখতে পাচ্ছি এই কোর্টটাতে। রাইট। এখন একটা আমার, দেখেন, আপনি বিচার কার্য নেওয়ার জন্য কিন্তু আপনাকে নিরপেক্ষ হতে হবে। জি, আপনি ইমোশনালি টাই আপ হতে পারবেন না, আপনার ভিতরে কোনো ম্যালিস থাকতে পারবে না। আপনার ভিতরে কিন্তু কোনো পক্ষের ভিতরে, যেমন প্রসিকিউশনের পক্ষেও, আমরা যখন প্রসিকিউশনে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে যখন প্রসিকিউশনে ছিলাম, আমি আমার এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু ওনাদেরকে একবারে জাজমেন্টের কনভিকশন না হওয়া পর্যন্ত ওনাদেরকে অপরাধী হিসেবে আমরা মানসিকভাবেও নেইনি। হ্যাঁ, কিন্তু আমাদের যে কাজটা ছিল সেটি হচ্ছে যে প্রমাণগুলো আনা এবং ঠিক প্রসেস মতো কাজ করা, এবং এর সাথে সাথে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্নের, অনেক রিকমেন্ডেশন আমাদেরকে মিট করতে হয়েছে। সেটা নিয়েও আমরা অনেক ব্যস্ত ছিলাম। তার তার মধ্য থেকে কিন্তু সব দিক মেনটেন করেই কিন্তু এই বিচার কার্যটা করা হয়েছে। যদি সেখানে মানে আমার ভাই, আমরা এখানে যদি ছোট করে বলি, যেটা আপনার কথাতে বুঝতে পারলাম, প্রথম কথা হচ্ছে যে এই যে ট্রাইব্যুনালটা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে সার্টেন কিছু অপরাধ সংগঠিত হলেই, যেটা আসলে প্রথম অপরাধ যেটা হতে হবে মানবতা বিরোধী, মানে যুদ্ধ অপরাধীর মতো অপরাধ এটি, সংগঠিত হলে, মানে এটা হলো গণহত্যা হলে, যুদ্ধকালীন, হ্যাঁ, হ্যাঁ, যুদ্ধকালীন সময় হইতে হবে এটা। যুদ্ধকালীন এই সময়, আইনটাই হচ্ছে আর যুদ্ধকালীন সময়। যুদ্ধকালীন সময়ে, তার মানে প্রথম দফাতেই এই যে বিচারটা হচ্ছে, সেটা একটা আম, বেআইনি এটা একটা এটা প্রহসনের প্রহসনের বিচার। বিচার। এবং প্রহসনের বিচার কিন্তু আমরা সেই আম, বহু বছর যাবত, বহু আগে থেকে দেখে আসছি। আপনার যদি মনে থাকে, কর্নেল তাহেরের বিচারও কিন্তু প্রহসনের বিচার হয়েছিল, আপনার যদি মনে থাকে। আমি জাস্ট একটু বললাম আর কি, হ্যাঁ, প্রহসনের ওইটা বিচারের সাথে প্রহসন, আমরা ওইটা অবশ্য পরিচিত। আর্মি অ্যাক্টের ভিতরে, মার্শাল ল বা আর্মি, হ্যাঁ, হ্যাঁ, ওদের আবার আলাদা আইন রয়েছে আলাদা সেখানে। আইন রয়েছে। না, আমি হ্যাঁ, বলছি প্রহসন করে যে যে এই রাইট, পদ্ধতিটা, রাইট, সেই বিচার যে বিচারটাও করে কিন্তু আসছে বিভিন্ন ফর্মে, বিভিন্ন ওই, ফর্মে রাইট, ওই, প্রহসনের বিচার আসলে করছে তারা। রাইট, রাইট। আর্মির আইন মেনেও কিন্তু তখন কিন্তু মুক্তিযুদ্ধে তাহের সাহেবের কি জানি বিচারটা করা হয় নাই। হয়নি। তারপরে অবশ্য প্রমাণ হয়েছে, এটা যে একটা আহ, প্রহসনের বিচার ছিল, সে প্রসঙ্গ জি, জি, ভিন্ন। জি। আমি জাস্ট হুম। বললাম যে প্রহসনের বিচার, প্রতিহিংসার বিচার, কুটচালের বিচার, মানে আইনটাকে বেন্ট সবসময় এই পক্ষটা করেছে। এখন এই যে ওরা এই বিচারটা এখানে করছে, হ্যাঁ, এটা তো আন্তর্জাতিক মানদণ্ডের একটা ট্রাইব্যুনাল, তাই না? আমাদের আহ, অবশ্যই। একটা একটা হ্যাঁ, তাহলে এই বিচারটা যে, এই যে একটা প্রহসনের বিচার করছে, এটা একটা প্রতিহিংসা চরিতার্থ করছে। আপনি তো বিদেশে একজন আইনজীবী, এই কাজগুলোই করেন। এই অবস্থাতে যারা এই বিচারের আওতায় বা আইনের আওতায় আসছেন বা সম্মুখীন হচ্ছেন, তারা কি তাদের আইনজীবীরা, বিদেশে যারা আছেন বা যেখানেই আছেন, তাদের সত্যিকারে তাদের পক্ষের যে আইনজীবী আছে বা আইনজীবী নিয়োগ করতে পারে ইন্টারন্যাশনালি, যে যেই বিচারটা তারা যেভাবে করছে সেটা আসলে সঠিক বিচার নয়, তারা নিজেদের পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারে না ইন্টারন্যাশনাল? হ্যাঁ, অবশ্যই করতে পারে, যেহেতু এখন দেখা যাচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে বর্তমান ট্রাইব্যুনালে জি, এটা এটার কিছু নিয়ম রয়েছে। যেমন প্রত্যেকটা দেশে একটা বার কাউন্সিল রয়েছে, রাইট? জি, সো বার কাউন্সিলে একটা হচ্ছে যে আপনার ডোমেইন বার কাউন্সিলে আপনার মেম্বারশিপ থাকা, আরেকটা হচ্ছে আপনার বিদেশে থাকা।
সো এটা দুইটা দেশের দুইটা বারের মধ্যে রেসিপ্রোসিটি একটা কন্ডিশন থাকতে হবে, অ্যাপ্লিকেবল থাকতে হবে। সেটা মনে করেন যে আদারওয়াইজ ওনারা কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবে। যেমন টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষের একজন কনসালটেন্ট হিসেবে রেখেছেন এবং ওনার থেকে আইনের সলা পরামর্শগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটাতে একটা জিনিস বোঝা যায়, আরেকটা জিনিস বোঝা যায়, সেটি হচ্ছে যে তারা তো দেশে আম, স্বনির্ভর এবং তাদের কোনো হুমকি নেই, তাদের কোনো কোনো ধরনের কোনো ভয় ভীতি নেই, তাই না? তারা সুরক্ষিত বর্তমান প্রসিকিউশন। সেই ক্ষেত্রে বিদেশি একজন কনসালটেন্ট আনার মানে হচ্ছে যে তাদের একটা আইনি দৈন্যতা রয়ে গেছে। হ্যাঁ, এটা মানুষকে দেখানো হচ্ছে যে আমরা বিদেশি একজন এনেছি যে সুবিচার করার জন্য। কিন্তু সেই কনসালটেন্ট টবি ক্যাডম্যানও কিন্তু আমার অনেক আগে এক পর্বের পরে সে বলেছিল, আমি একটা টাইম লাইন দিয়েছিলাম যে এই মামলাগুলো এত তড়িঘড়ি 6-7 মাসে করা যায় না, এগুলো করতে হলে কমপক্ষে 3 বছর লাগে, এবং 3 বছরের ফ্রেমওয়ার্কের ভিতরে আপনাকে খুব রিল্যাক্সলি এবং সময় প্রত্যেকটা সুযোগ সুবিধা বোথ সাইডকে দিয়ে, হ্যাঁ, এই মামলাগুলো করতে হয় এবং আন্তর্জাতিক যে মানদণ্ড সে তখন এটা পুরোপুরি হয়। এগুলো নিয়ে আমরা কিন্তু বিদেশে জেনেভাতে সাইড ইভেন্টে অনেক জুরিস্টকে আমি ফেস করেছি এবং তাদেরকে এগুলোই বলেছি, এবং খুব ডিটেল যখন বলেছি তখন তারা বলেছে ইউ আর ফাইন, আমরা শুধু একজন প্রসিকিউটরের মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, সো আমাদের আর কোনো প্রশ্ন নেই। এখন কথা হচ্ছে যে এই যে কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যখন বিদেশি একজন কনসালটেন্টকে ওনারা রেখেছেন, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে যারা আজকে আহ আইনের দরজায় এসে আইনজীবী তাদের দরকার, বিদেশ থেকে আনতে পারে কিনা সেই না, ক্ষেত্রে। আমি আনতে বলছি না। ফর এক্সাম্পল, শেখ হাসিনা বাইরে থাকেন, ওবায়দুল হুম। কাদের বাইরে থাকেন, যারা যারা এই কাছে, না, কিন্তু ওনারা বাইরে থেকে ওনাদের আইনি রিপ্রেজেন্টেশনটা ওই কোর্টে। ওনারা দিতে পারেন কেন? বা হাসানুল হক ইনুদের মতো মানুষরা অবশ্যই। যারা হ্যাঁ, জেলের ভিতরে থাকেন, তারা যদি বাইরে থেকে একজন আইনজীবী নিয়োগ করেন যে হ্যাঁ, এই অবশ্যই আইনজীবী আমি মানি না। তাদের তো এটা মৌলিক অধিকার। এই নিয়ে অনেক আগে কথা বলেছি। যেমন মনে করেন যে দুই ধরনের, যারা বিদেশে থাকে বা দেশে তাদেরকে পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ, একটা হচ্ছে নিরুদ্দেশ, আর একটা হচ্ছে আপনি জানেন কোথায় আছেন। যেমন কি জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কোথায় আছে জানে, পুরো বিশ্ব জানে, তাই না? তাহলে ওনাকে নোটিশ বা সামন পাঠাবার জন্য একটা নির্ধারিত উপায় আহ, করতে পারে। কিন্তু যদি বলা হয় উনি নিরুদ্দেশ, হ্যাঁ, আমি হুম। স্টেট ডিফেন্স ওনার মামলার মধ্যে একজন আমি কোর্ট থেকে হায়ার করে দিয়ে দিলাম, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু যেহেতু এটা উনি নিরুদ্দেশ নয়, যেহেতু ওনাকে সসম্মানে, আপনি দেখবেন যে 5ই আগস্টের সসম্মানে তিন বাহিনীর, বাংলাদেশের তৎকালীন তিন বাহিনীর প্রধান এবং বর্তমান যে যে বাহিনী আমাদের যে সামরিক বাহিনী প্রধান, এই সবাই মিলে কিন্তু খুব সসম্মানে ওনাকে একটি কি বলবো নিরাপদ স্থানে ওনাকে স্থানান্তর করেছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইভাবে যদি আইনের আইনের চোখে কিন্তু ফ্যাক্টটা, যে সত্য ঘটনাটাকে আমি রেশনাল কোনো কিছু একটা আম, বানিয়ে বললাম, হ্যাঁ, আমার পক্ষ থেকে আমার চিন্তা ভাবনা থেকে, সেটা না। হ্যাঁ, কি ফ্যাক্ট সেটাই দেখা হয়। হ্যাঁ, এবং এইটাই ফ্যাক্ট যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান এবং এবং দেশের কি জানি যত গুরুত্বপূর্ণ পদের যারা রয়েছেন, কনস্টিটিউশনাল পদ হোল্ড করছিলেন, সবাই মিলে প্রধানমন্ত্রীকে সসম্মানে ওনাকে একটা নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, নিয়ে গেছেন। রাইট? তো সেইখানে এটাই তো হয়ে আসবে। আমরা র্যাটরিক বলতে পারি, অনেকে অনেকভাবে র্যাটরিক বলতে পারে, পালিয়ে গেছে, এটা করছে, সেটা গেছে, কিন্তু আসলে তো তা হয় নাই। না। আসলে তো তা হয়নি। আপনার খুব সদ্য যে ঘটনাটা ঘটেছে, যে নেপালে যে ঘটনাটা ঘটেছে, নেপালে কিন্তু একজন মন্ত্রী, মানে সে আহ, হেলিকপ্টারের রশি ঝুলে ঝুলে চলে যাচ্ছে। তো সেই সিন তো এখানে হয়নি। যাদেরকে, যেই রাজনৈতিক নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা যদি পালিয়ে যেত তাহলে তো আর অ্যারেস্ট করতে পারতেন না, তাই না?
তারা সদর্পে দেশেই ছিল। ইদানিং ওই রাজনীতি দলের অনেক পোড় খাওয়া আম, প্রাক্তন নেতাদের মৃত্যু ঘটেছে। ওনাদের মৃত্যুতে আমরা সকলেই আহত, এবং অনেকেই বলেছেন যে ওনাদের মৃত্যুতে জানাজা পড়ার মানুষ পাবে না, কিন্তু আপনারা দেখেছেন যে কতটা জনগণ তাদের জানাজায় অ্যাটেন্ড করেছে। হয়তো মাঠের পর মাঠ জায়গা দিতে পারেনি। আমি ওনাদের মাগফিরাত কামনা করি, এবং ওনাদের হিসাব নিকাশ কবরে যাতে খুব সহজ করে ওনাদেরকে জান্নাতুল ফেরদৌসে আসীন করেন, আমি আল্লাহ পাকের কাছে সেটা বলবো। এবং তার সাথে সাথে আহ, যে জিনিসটি আপনার সেই প্রশ্নে আমি ফিরে যাই, আম, যে বিদেশে থেকে আইনজীবী অবশ্যই দিতে পারবে। সোফার দেশে আইনজীবী যারা রয়েছেন তাদের ওকালতনামাটা প্রসিডিউরের মধ্যে যাতে সঠিকভাবে এটা নিয়ে আসা হয়, এটা হলো আমার আম, আমি যেই আমার কথা, সেটা হচ্ছে আমি কাউকে ছোট করে কথা বলতে চাচ্ছি না, সেই জন্য আমি ওই মানে এটা সলা পরামর্শ বলতে পারি, আমার পরামর্শ এটা বলতে পারি। সেটি হচ্ছে যে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে যে কাজটি করবেন, প্রত্যেকটা জায়গায় দুটো আইন রয়েছে। একটি হচ্ছে প্রসিডিউরাল, এটাকে ম্যান্ডেট করে এই প্রসিডিউর কখনোই ভঙ্গ হতে পারবে না কোনো অংশে না। হ্যাঁ। আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ ল, যেটা হচ্ছে আপনি বিধিমালা রয়েছে, মনে করেন যে সাজা করেছে, আইন একটা মামলা চলছে, কয়টা তারিখ হবে কি হবে না, অমুক সময় নিচ্ছে, এগুলো হলো প্রসিডিউরাল মধ্যে পড়ে। এবং কিভাবে এফআইআর হয়ে আসছে, কিভাবে মামলার ফাইলগুলো কোনো জায়গায় যাতে কোনো রকম লুপহোলস না থাকে, কোনো ব্রেকেজ না থাকে, কন্টিনিউয়ান্স তো থাকে, এগুলো কতগুলো মানে আইনি জুরিসপ্রুডেন্সের কতগুলো টিটস অ্যান্ড বিটস রয়ে গেছে যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে। এগুলো হচ্ছে ম্যান্ডেট করে। ম্যান্ডেট মানে একেবারে অনিবার্য। হ্যাঁ। এই অনিবার্য কোনো বিষয় যদি ভঙ্গ হয় তাহলে সেই মামলা আর সামনে চলতে পারে না। যেই কোনো অনিবার্য বিষয় যদি ভঙ্গ হয় তাহলে ওই মামলা আর চলবে না। সে অপরাধী যাকে বলা হচ্ছে সে বেকসুর খালাস হয়ে যাবে। এখন একবার যদি কোনো মামলা এইভাবে এসে যায়, তার এগেনস্টে সেম অ্যালিগেশন সেম পার্টি দিয়ে আবার অন্য কোর্টে অন্য জুরিসডিকশনে এটা নিতে পারবে না। হ্যাঁ, এই ধরনের কতগুলো জুরিসপ্রুডেন্সের কিছু আইনের কত স্ট্যান্ডার্ড রয়েছে। বাধ্যবাধকতা। হ্যাঁ, বাধ্যবাধকতা রয়েছে, এগুলো মানতে হবে। যেটা ওকালতনামাটা এখানে যেটা খুব প্রয়োজন রয়ে গেছে, কোর্ট হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি ওকালতনামা যে ফার্নিশ করে এসেছেন আপনার মক্কেলের পক্ষে, সে মক্কেল কি আপনি এটা কি কিভাবে দিয়েছে, কি আসে বিষয়, ওইটার যা কন্টিনিউয়েন্সি, কোনো ভেগ অথবা কোনো ডিসকানেক্টেড কোনো স্টেপ যাতে না হয়, এটাই হলো আমার রিকোয়েস্ট। হ্যাঁ। এক দুই নম্বর একটা, হচ্ছে, হ্যাঁ বল। হ্যাঁ বলেন। দুই নম্বর আ- হচ্ছে হুম যারা হুম। আম, আইনজীবী হিসেবে ওনাদেরকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, বাংলাদেশে যে পরিস্থিতি এখন, আমার প্রায় কয়েকজন আইনজীবীর সাথে কথা হয় যারা আমার মনে করেন রাজনৈতিকভাবে বা আমাদের বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন মতের বিশ্বাসী। হ্যাঁ। এই সব মতের মানুষের সাথে আমার কথা হয়। তো ইভেন যারা আমার মতের সাথে বিশ্বাসী না তাদেরও কেউ কেউ কল করে কথা বলেন। যাই হোক, তো এখন যেটা আমি বুঝতে পারছি, সেটা যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে কোর্টের ভেতরে অপরাধীদেরকে, যাদেরকে আপনারা অপরাধী হিসাবে নিয়ে আসছেন, তাদের পক্ষের কোনো আইনজীবী সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না। সেই এনভায়রনমেন্টই নাই। না কোর্ট জাজদের পক্ষ থেকে রয়েছে, না প্রসিকিউশনের পক্ষ থেকে রয়েছে। প্রসিকিউশন যেভাবে অবজেকশন দেয়, আপনি কিছু কিছু এখানে দেখেন যে আইন আদালতে কোনো কোনো বিষয়ে অবজেকশন দিতেও কিন্তু একটা আইনের ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে। আপনি ক্রসের সময় বা চিপ নেওয়ার সময় কোন জায়গাটায় অবজেকশন দেবেন কি দেবেন না, বিশেষ করে অবজেকশনটা চলে বেশি ক্রসের সময়। কিন্তু আপনি কি ধরনের প্রশ্ন করছেন, এখন জজ সাহেব যদি বলে যে না, আহ, একটা প্রশ্নের পেছনে প্রশ্ন করলে এটা আমি অ্যালাউ করতেছি, তাহলে এটি কিন্তু আইন ভঙ্গ হলো। এখানে কি হলো, যে উনি দেখছেন যে প্রশ্নের পিছনে প্রশ্ন করলে যে জিনিসটা আসছে সেটা ওনাদের পক্ষের জিনিসটা খুলে আসছে এবং সেটাকে ব্যবহার করছেন। এই যে কতগুলো মানে ডিটেইল জিনিসগুলো, আহ এই জন্য ট্রায়ালের সময় যারা ট্রায়াল এক্সপার্ট
তাদের সেই মামলা সেখানে না থাকলেও তারা কিন্তু ট্রায়ালের মামলা চলাকালীন অবস্থায় সব সময় কিন্তু কোর্টে থাকে। হ্যাঁ, কোর্ট কিন্তু আম, এটা খুব অ্যাকসেপ্ট করে। যারা জেনারেল কোর্ট, নর্মাল কোর্ট যারা হয়, তারা গ্রাসিয়াসলি মানে যে এটা অনেকটা অন দ্য স্পট অ্যামিকাস কিউরির মতো। হ্যাঁ, কোর্ট কিন্তু যে কোনো সময় যাকে মনে করবে যে সে জানে হয়তো, যা তার কাছ থেকে আশা করছে একটা ভালো কিছু, এই জায়গাটা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, আমার মনে হয় না যে বাংলাদেশে বর্তমানে কোনো কোর্টে এই ধরনের কোনো পরিস্থিতি চলছে। এটা একটা ফেয়ারনেস দেওয়ার জন্য কোর্টের একটা এনভায়রনমেন্ট, নির্দ্বিধায় নিয়ে কোনো ভীতি ছাড়া আইনজীবীরা কাজ করবে তার পক্ষের, আম, তার পক্ষের ক্লায়েন্টকে সে রিপ্রেজেন্ট করবে, সেই পরিস্থিতি নেই। এবং আমি অনেকের সাথে কথা বলেছি যারা ট্রাইব্যুনালে ঘুরে ফিরে আসছে, আম, তারাও বলেছে। এখন কথা হচ্ছে যে আম, আইনজীবী, আপনি সেখান থেকে যদি বিদেশে থাকেন সেখান থেকে অবশ্যই করতে পারেন। আম, এবং মনে রাখবেন, আপনারা প্রসেসটা দুটো। একটা হচ্ছে যে আপনাকে বাই মেইলে সরাসরি পাঠিয়ে দিবে, আপনি সিগনেচার করে একটা অ্যাফিডেভিট করে সেই দেশ থেকে আপনি বাই মেইলে পাঠিয়ে দেবেন। এখন হয়তো বলবে যে এই দেশে একটা এমবেসি রয়েছে, সে এমবেসির মাধ্যমে যেতে হবে। এখন এই এমবেসি কার পক্ষে? হুম। আহ, বাংলাদেশের যে পক্ষ, সেই সেই সেইভাবে এই এমবাসি আমার কাগজপত্র হয়তো নিরপেক্ষভাবে প্রসেস করবে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করে? সেই ক্ষেত্রে আপনি সরাসরি ডাইরেক্ট মেল, নিজের সই দিয়ে ডাইরেক্ট মেলে আপনার লয়ারকে পাঠাবেন, সেই লয়ার তখন সেটা দেখাবে, এবং লয়ার আপনি যে ডাইরেক্ট মেল আপনার অ্যাড্রেস থেকে পাঠিয়েছেন, বিদেশে একটা মেল এসেছে, এই খামটাও কিন্তু কোর্টে প্রডিউস করবে যে এটা এটা এই হচ্ছে যে কোনো হাতে বহন করে না নেওয়া, থার্ড পার্টি ইনভলভ ইন বাই ফেয়ারলি, মেল। হ্যাঁ, বাই মেল ট্রান্সফারিং, রাইট? সো এই যে একটা প্রশ্ন আমার, জাস্ট বলে, কিউরিওসিটি হলো আপনার কথাটা শুনে শুনে। ফর এক্সাম্পল মানে এটা সত্যি যে আপনার আপনার আইনি ব্যাখ্যায় এই যে কোর্টটা হচ্ছে সেটা একদমই একটা প্রহসনমূলক প্রতিহিংসার কোর্ট, সবাই বুঝতে পারছে এটা, কিন্তু ওনাদের একটা বাংলাদেশের ভিতরে যেহেতু ওনারা ওনারা এখন পাওয়ারে আছে, পাওয়ারটাকে সবভাবে এক্সারসাইজ করছে। ব্যাপারটা তো শুধু এই কোর্টে না, পুরো বাংলাদেশের অবস্থাটা এরকম। ইভেন প্রবাসে, প্রবাসে যে অন্যান্য দেশে যে এম্বাসি গুলো রয়েছে, সেখানেও সেখানে কিন্তু তাদের হ্যাঁ সেইভাবে প্রভাবটা চলছে। হ্যাঁ, চলছে। কিন্তু আমার ভাই এরকম কি হয় যে এটা তো সব শতসিদ্ধ, সবাই বুঝতে পারছে, বিদেশিরাও ইদানিং বুঝে গেছে, জেনেভাতে তো অনেক বড় কনফারেন্স হচ্ছে এটা নিয়ে। তাহলে শেখ হাসিনা তো বাইরে আছেন এবং উনি মানে ওয়ার্ল্ডের ক্ষমতাধর ব্যক্তিদের একজন, এটা আমরা যে যেভাবেই ওনাকে নিয়ে মজা করি, এটাই সত্যি। এবং সবাই ওনার দিকে তাকিয়েও আছে, পৃথিবীর বিখ্যাত জি। ক্ষমতাধর ব্যক্তিগুলো। তাহলে উনি কি একটা আইনজীবী অ্যাপয়েন্ট করতে পারেন না, যে বাংলাদেশে যারা আমার আমার পক্ষে লড়ছে, আমি আমার পক্ষের আইনজীবীদেরকেও আমি মনে করছি না, এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার তো আছেই তাদের সম্পর্কে, তাদের হিস্ট্রি আছে, উনি পারেন না কেন? উনি কেন করেন না? নাকি নিয়ম? দেখেন, হ্যাঁ, দেখেন, উনি আমাদের থেকে, আমি একবার শুনেছিলাম উনি করেছিলেন কিরকম একটা রাইট, জিনিস। আমি শুনেছি, কিন্তু একটা জিনিস কি আমি বলি আপনাকে, আমি আহ, আমার পুরো, মানে আমার না, আমি একজন কোর্টের আইনজীবী দিব কি দেব না, হ্যাঁ, সেই একজনের প্রেক্ষাপটে বলছি। সেটি হচ্ছে যে আম, আমি যদি, কারণ না, ওনাদের অনেক কনসালটেন্ট রয়েছে, ওনাদের অনেক বুদ্ধিজীবীরা রয়েছেন। হ্যাঁ, উনি শুধু একা নন, ঠিক আছে না? তো সেহেতু ওনারা সেটা অনেকভাবে এটাকে রিসার্চ করে যেভাবে ভালো বোঝেন ওনারা সেভাবে সেটাই করছেন, করবেন। ঠিক আছে না? এবং একটি জিনিস দেখেন যে আমি আহ, আম- আমি এর আগে একটা দেশের খুব ইম্পর্ট্যান্ট একজন পার্সনের নামও বলতে পারছি না, আমি বলবো না, ওনার একটা আমাকে পরে বললেন। হ্যাঁ, কনসালটেন্সি করেছি আমি। হ্যাঁ, জি। এটা আমি করেছি প্রায় আজ থেকে 10 বছর আগে। তো ওরা মাঝে মাঝে কল করে। তো আমি একটা পর্যায়ে তাকে বললাম যে উম, আপনার যে সিনারিও, এখন যে সিনারিও, আপনি কোনো লয়ার আপনি হায়ার করবেন না, কোনো নিয়োগ করবেন না। লেট ওকে। দেম লেট দেম ডু হোয়াট এভার দি ওয়ান্ট। হোয়াট আর দে ওয়ান্ট টু ডু। রাইট, রাইট। এটাও কিন্তু একটা
স্ট্র্যাটেজি। ওকে। এটা কিন্তু একটা লিগ্যাল স্ট্র্যাটেজি। ইন্টারেস্টিং তো। ওকে। হ্যাঁ। তো সো এইটা মানে আম, উম, তো এই কতগুলো টিপস এন্ড বিটস এগুলো আসলে পাবলিকলি আমরা শেয়ার করতে পারি না, কোন পরিস্থিতি কি হয় না হয় হ্যাঁ, সবকিছু সিচুয়েশনাল। আসলে বলা, সবকিছু এইভাবে বলাটা এটা সঠিক না। হ্যাঁ, অনেক মানে সময় ওই সময় ওই কেসটার মধ্যে আপনার ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, ওইটাই ওইটাই যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট মনে ছিল। হয়েছে। হ্যাঁ, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, রাইট। হ্যাঁ, ওই জি। কন্ডিশন। তো এখন ঠিক এইরকম কোনো ব্যাপারে যদি আমাদের নেতৃবৃন্দরা যদি মনে করেন, সেটা ওনাদের ওনাদের কিন্তু একচ্ছত্র, ওনাদের অনেক অ্যাডভাইজার রয়েছেন, ওনারা সেটা সেগুলো কিভাবে কি করছেন আম, সেটা সেই জায়গায় রয়েছে। আমি এই জায়গায় কোনো মন্তব্য দেব না। একদম বুঝে গেছি। এম, আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। একজন আমাকে বলেছিল যে একটা বিষয়ে আমি খুবই আপসেট ছিলাম। উম, আহ, তখন আমাকে বলেছে, শায়লা, ডোন্ট ওয়ারি, লেট দেম ডু দ্য মিস্টেক্স। সো আহ, ব্যাপারটা হয়তো না, হুম। সেই জন্য আমি যেমন ধরেন আমি বলি আপনাকে, আমি ইনু সাহেবের মামলার প্রথম চার্জের মধ্যে এবং দ্বিতীয় চার্জে একটা দুটো জিনিস দেখেছি। দুটো জিনিস কি দেখেছি সেটা আমি বলি আপনাকে। একটি হচ্ছে ট্যাগিং। হ্যাঁ, হুম। ট্যাগিং। ট্যাগিং কথাটা আসছে। হ্যাঁ, তো হুম। এখন ট্যাগিং যদি না হতো তাহলে তো উনি নির্দোষ ছিলেন এই চার্জে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাগিংটা কখন ইলিগেল হতে পারে, মানে কখন ক্রিমিনাল অ্যাক্ট হইতে পারে, এবং এই ধরনের এইটার একটা বিরাট বিশ্লেষণ আছে। মানে যদি সারাংশ নেওয়া হয়, শুধু ট্যাগিং কখন ক্রিমিনাল অ্যাক্ট হয়, হ্যাঁ, এই সারাংশ নিলেও তো 10 পাতা হয়ে যাবে, শুধু সারাংশ। হুম। ইটস নট এ ভেরি সিম্পল ওয়ার্ড। তো ওনারা যারা চার্জ করেছে, নিশ্চয়ই ওনারা সবকিছু জানেন। আর যদি না জানেন, তাহলে জনশ্রুতিতে ট্যাগিং এর কথা আসছে, ট্যাগিংটা করে দিয়েছে এখানে। ঠিক আছে। এই যদি যদি এই জায়গাটা, এই চার্জটা কিন্তু শুধু এইটার যদি ডিটেইলিং করা হয়, এই চার্জটা টেকে না। টেকে না। না, এই চার্জটা টেকে না যদি সঠিকভাবে আপনি লিগ্যাল পর্যায়ে, লিগ্যালে আপনি একটা ওয়ার্ড, সেটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, একটা সংযুক্ত ওয়ার্ড হতে পারে, এবং কতগুলো সংযুক্ত ওয়ার্ড আপনি সেলফ কনফ্লিক্টিং এর মধ্যে চলে আসে। হ্যাঁ, ওই ওয়ার্ডের মধ্যে যেরকম দেখেন কি লিখেছে। দ্বিতীয় ওয়ার্ডে যান, দ্বিতীয় কি জানি ইয়েতে চার্জে গেলে দেখা যাবে যে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী। হ্যাঁ, আবার অন্যভাবে লিখছে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা। এখন যদি আমি ধরে নিলাম আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা, আমি যদি এই জায়গায় যদি এক ফোঁটা বিষ দিতে পারি, একটা এভিডেন্সও দিতে পারি যে এই ছাত্র জনতার মধ্যে যাদেরকে আমরা নিরীহ নিরস্ত্র বলছি, তাদের হাতে AK-47 ছিল বোরকা পরার ভিতরে, আপনারা 7 পয়েন্ট। সকলে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই কিন্তু দেখেছেন, এটা কিন্তু ওয়েল স্টাবলিশড, রাইট। ওয়েল এস্টাবলিশ ছবি আছে। হ্যাঁ, আচ্ছা। এখন ছবি আছে আপনি বললেন, তো এখন লিগালি অনেক সময় অনেক এভিডেন্স অ্যাকসেপ্ট করা যায় না, অনেক সময় অ্যাকসেপ্ট করা যায়। যায় না। ওনারা কিন্তু ওই দ্বারটা খুলে দিয়েছেন অ্যাকসেপ্ট করার জন্য। কারণ কি, ওনারা অলরেডি ওনাদের কয়েকজনের যেই সাবমিশন গুলো করেছে, যেটা সাধারণত বিচারের আগে বিচার মিডিয়াতে ওনারা করার চেষ্টা করছেন, আসল বিচারের আগে, এবং ওনারা মিডিয়াতে লাইভ দিয়ে দিয়েছেন। একজনকে অপরাধী হিসাবে মিডিয়াতে ট্রায়াল করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে আমি যদি একটা ওয়েভলেন্থে যেখানেই যদি একটা ছবি পাই, একটা ইমেজ আসে যেখানে এই ছাত্র জনতার মধ্য থেকে কয়েকজন AK-47 এবং বিভিন্ন অস্ত্র নিয়ে হেলমেট পরা অবস্থায় মারছে, এটা করছে, অস্ত্র হাতে নেওয়াই তো আপনি আর অপেক্ষা রাখেন না, প্রাইমা ফেসি। তারপরে তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তো উনি না, উনি যে হ্যাঁ, প্রশ্ন তুলেছিলেন যে 7.62 গুলি হ্যাঁ, রাইট। ছোড়া এখন হয়েছে, দেখেন, এখন তাদের মুখ দেখেন, থেকে তো বেরিয়েছে। রাইট, এইগুলো যদি আপনি কানেক্ট করা হয়, তাহলে তারপরে ওরা ওনাদের, বলেছে আন্দোলনকে সফল করার জন্য মেট্রো স্টেশনে আগুন, বেতার, সব জায়গাতে আগুন লাগিয়েছে। রাইট,
এই যে So there এগুলো are সমস্ত lots proof of রয়েছে, এগুলো evidence, যদি এগুলো যদি সেটা তো ফ্যাক্ট, রাইট? fact. আবার নিজেদের কিন্তু সেলফ কনফেশনও করেছে যে আমি এইটা করেছি, এটা আমি করেছি, নাকি এটা এক্স্যাক্টলি, করেছি। এক্স্যাক্টলি। কিন্তু বাবা, এটা যখন এটা বলেছে তার মানে এখানে আর আমার দ্বিতীয়বার আরেকজনের উইটনেস নিয়ে এটা প্রমাণ করার দরকার নাই। কোনো সে প্রয়োজন নেই। নিজেই কিন্তু আত্মস্বীকৃতি দিয়ে দিয়েছে, আত্মস্বীকৃত এইভাবে ব্যাপার। বলেছেন হ্যাঁ। বলেছেন, রাইট? আচ্ছা, তাহলে এখানে বলেন আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা, এই ডেফিনিশনটা কি আর কাজে আসে? না। যেহেতু এটা কাজে আসে বাতিল। না, যেহেতু এটা কাজে আসে না, সেহেতু এই চার্জটা জিরো। আমি এরপরে আর যাব না। আচ্ছা। তবে আপনি যদি মনে করেন যে অফ দ্য রেকর্ড আলাপ হ্যাঁ, আমি একটু আলোচনা করা শুনবো আর যায়, কি এই চার্জটা। ঠিক আছে? আরো আম, কয়েকটা চার্জ নিয়ে শেখ এবং হাসিনা, আমি হাসানুল মনে হকিনও। করি, আমি মনে করি যে আম, আমরা আমরা আর এর আগেই বলেছি যে আন্তর্জাতিক অপরাধের যে আইন, জেনেভা কনভেনশন, আইসিসিপিআর, তারপরে আরো অনেক সংলগ্ন যে সমস্ত আইন রয়েছে, আরো অনেক ডিটেল জিনিসগুলো রয়েছে, আম, সবকিছুকে যদি নজরে আনা হয়, তাহলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো হচ্ছে, যে মামলা হচ্ছে কোনগুলো, যেগুলো চব্বিশের আদলে, জুলাই 24-এর আদলে করা হচ্ছে, সেগুলো একটাও থাকার কথা না, চলার কথা না, অবৈধ। অবৈধ, চলতে পারার কথা না, একটা মামলাও চলতে পারার কথা না। অনেক ধন্যবাদ এটা, আমান হ্যাঁ, ভাই। মামলা যদি কেউ জিজ্ঞেস করে মামলা চলবে না, তারা তো ক্রাইম করেছে, আপনি ধরেই যদি রাখেন যে সে ক্রাইম করেছে, তাহলেও এখানে আসবে না। যাবে কোথায়? এটা সাধারণ আইনে হবে। আপনি কমপ্লেন ফাইল করেন, আপনি এফআইআর ফাইল করেন লোকাল অফিসে, যদি ওনারা না নেন তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যান, ওখানে মানে সাধারণ প্রসিডিওরে যে সাধারণ procedure চলে মামলাটা যায়। যাবে। হ্যাঁ, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো ক্রাইটেরিয়ায় যে মামলাগুলো করা হয়েছে সেগুলো চলে না। জি। আহ, বুঝতে পেরে গেছি। আমার লাস্ট আরেকটা প্রশ্নটা হাসানুল হকিনুর এই যেহেতু রিসেন্টলি এটা চলছে, রিসেন্টলি আমি সেজন্য এটাকে একটা উদাহরণ হিসেবে দিলাম। উদাহরণ হিসেবে দিলেন, আমারও আমি প্রশ্ন মূলত ওইটাই করতাম আমি। আমি মনে করি ঠিক এইভাবে যদি জি। সেগ্রিগেশন এন্ড ডিটেইলিং করা হয়, জি। হ্যাঁ, ডিটেইলিং করা হয়, এই চার্জের একটা চার্জও টিকবে না। টিকবে হ্যাঁ, না। এখানে হয়তো ওনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসছেন 4142 সুপিরিয়র, কি জানি, কমান্ড রেসপন্সিবিলিটি, এটা হ্যাঁ। সেটা অনেক কিছু রয়েছে। হুম। এগুলো যুদ্ধকালীন সময় হইতে হবে, এটা পার্ট অফ দ্য রেজিমেন্টেড ফোর্সের একটা অংশ হইতে হবে, একটা প্ল্যান থাকতে হবে, আদারওয়াইজ এই মামলাগুলো এই কোর্টে চলে না। এটা কিন্তু বর্তমান প্রসিকিউশন এরা জানে, এবং যদি না জানে, জানার জন্য তারা বিদেশি একজন কনসালটেন্ট এনেছে। তো সেইখানে আমি এতটুকু বলতে পারি, যেই কাজটি ওনারা জানা সত্ত্বেও যদি বিদেশি কনসালটেন্ট এনে থাকে, সেখানে আপনারা দেখাচ্ছেন যে আপনারা জানেন না, জিনিসটাকে আরো সুন্দরভাবে করার জন্য আপনারা বিদেশি কনসালটেন্ট এনেছেন মানুষের তুষ্টি দেখাবার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিটি জায়গায় স্টেপ বাই স্টেপ আপনি লিগ্যাল, অনেক সময় দেখবেন অনেক মামলা কিন্তু নষ্ট হয়ে যায় যে মামলা করছে, যে লয়ারের ইনএবিলিটির জন্য, লেস ক্যাপাবিলিটির জন্য, লেস স্কিলের জন্য অনেক মামলা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু তার যে, সে এবার প্রসিকিউশনে থাকুক আর সে ডিফেন্সের লয়ার থাকুক, তার ক্লায়েন্ট কিন্তু তাকে নাকচ করতে পারে। ঠিক সেরকম ভাবে একটা জায়গায় বলি যে আজকে যে কোর্ট থেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে ফর ডিফেন্স লয়ার হিসেবে, হুম। হুম। এখানে যদি যার জন্য মামলাগুলো করছে উনি যদি মনে করেন যে এই লয়ার সঠিকভাবে করতে পারছে না, উনি কিন্তু বলতে পারবে যে আমার লয়ার চেঞ্জ করো, কিন্তু এটা বলতে পারবে না কাকে লয়ার দিতে হবে, চুজ করবে কিন্তু কোর্ট। উনি শুধু বলতে পারবে, এটা খুব ডেলিকেট কিন্তু আপনি জিনিসটা বোঝেন, যে উনি খেতে বলতে পারবে যে আসামি যে কাঠগড়ায় রয়েছে উনি বলতে পারবে যে এই মামলাটা আমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, আমার মামলাটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, আমি এর কাজে সন্তুষ্ট নয়। আপনি জানেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এই যে আমরা যে সমস্ত দেশে রয়েছি, এটি একটি হর হামেশা রেগুলার একটা প্রশ্ন জজ সাহেবরা যারা কাঠগড়ায় থাকে তাদেরকে জিজ্ঞেস করে যে are you satisfied with your lawyers লয়ার। inside the court under the oath? কিন্তু
ইটস ভেরি ডেঞ্জারাস। আমাদের দেশে কয়টা কোর্টে জজ সাহেবরা এই কথাটা জিজ্ঞেস করে আমি জানি না, আমি দেখিনি কখনো। আহ, অনেক ধন্যবাদ আমার ভাই। আমার আরো অনেক কিছু প্রশ্ন আছে। আমি আপনাদের এটা কন্টিনিউ করব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই যে মনে করেন, কারণ এটা আমি আর বাড়াবো না, লম্বা হয়ে যাবে আমার শোটা। আমি কেন আমার লয়ার নিযুক্ত করতে পারবো না? এটা কি এই কোর্টের জন্য নাকি এটা আমি পরবর্তী পর্বের জন্য রেখে দিলাম? না, কারণ আমার এটা আরো তো, কিছু। এটা জি। হচ্ছে স্টেট ডিফেন্স লয়ার হায়ারিং এর একটা প্রসেসের প্রসিডিওর, একটা একটা প্রসিডিউর। পলিসি। এটা ওকে, স্ট্যান্ডার্ড পলিসি, হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড পলিসি। স্ট্যান্ডার্ড ওকে। পলিসি। তো আম, আমাদেরকে সময় দিলেন, আমরা অনেক কিছু জানলাম, এটা খুবই জরুরি ছিল। কারণ আমাদের এটা নিয়ে বারবার কথা বলতে হবে, কারণ এখন এই ইয়াটা চলছে, প্রসিডিওরটা চলছে। সো এটা আমাদের জানা দরকার, দর্শকদেরও জানা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমি জানাই। দর্শকদের প্রতি এবং সকলের প্রতি আমি খুব আভারী, এবং আমি একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে যে আহ, আইনের বিষয়ে যখন কথাবার্তা বলি, তখন হয়তো আপনারা কোনো এক জায়গায় হয়তো খেই হেরিয়ে ফেলতে পারেন, অথবা মনে করতে পারেন যে উনি শর্টকাট বলে দিলেই তো পারে। আসলে আইনের ব্যাপারটা এমন একটা জিনিস যে আপনি কি শর্টকাট যে অ্যান্সারটা আমি 2 ওয়ার্ডে দিব, তার পেছনে কিন্তু এই আহ, বিশাল একটা লাইব্রেরির এক্সপ্লেনেশন রয়ে গেছে। তো সেইখান থেকে হয়তো একজন লয়ার যদি সামান্য একটু এক্সপ্লেইন করে, মনে করেন যে তার 30-40 বছরের অভিজ্ঞতা থেকে ওই যে যতগুলো লাইব্রেরিতে যতগুলো বই আছে সেইখান থেকে একটা জিস্ট এনে নিয়ে কথা বলছেন। সো এতটুকু শোনার ধৈর্য আপনাদের রয়েছে, আজকে শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের পর্বটি, আলোচনাটি যারাই শুনবেন তারা অন্যকেও শুনতে উদ্বুদ্ধ করবেন। এবং আমার কথা হচ্ছে, আপনি একটা ডিসিশন নেবেন যখন, আপনি যখন কোনো কিছুকে জাজ করবেন, পরখ করবেন, বিচার করবেন, নিজের কাছে যেন আপনি স্বচ্ছ থাকেন, ক্লিয়ার থাকেন। এই ধারণাটা সম্পর্কে, যে বিষয়টা নিয়ে আপনি ধারণা করছেন, সেই ধারণাটা সম্পর্কে আপনার একটা পূর্ণ একটা ওয়াকিবহাল যেন থাকেন, যে আপনি যেন জানেন, জেনে বুঝে আপনি আপনার ডিসিশন দিবেন। এটাই আমার এই আজকের আপনাদের জন্য বলার ছিল। আপনারা হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আমি কি প্রতিবেশীদেরকে খেয়াল 30 রাখবেন। সেকেন্ডে একটা জিনিস অ্যাড করে দিতে চাচ্ছি জি, এখানে। অবশ্যই কারণ অবশ্যই। হচ্ছে যে পরবর্তীতে সেশনে হয়তো সেই জায়গাটা আসবে না, আপনি যেটা বলেছেন ফেয়ারনেস এবং স্বচ্ছ বিচার কার্যের জন্য। সেটি হচ্ছে আমরা যখন এই বিচার কার্যটা 10 সনে 9 সনে আপনার ট্রাইব্যুনাল তৈরি করেন, 10 সনের থেকে শুরু করলাম সেই সময়, তখন যুক্তরাষ্ট্র থেকে একটা স্পেশাল ক্রাইম ডিভিশন আছে জাস্টিস ডিপার্টমেন্টের, সেটার প্রধান ছিলেন স্টিভেন জে র্যাব। হুম। তিনি 18টা কন্ডিশন দিয়েছিল, একটা রিকমেন্ডেশন, কন্ডিশন না, রিকমেন্ডেশন দিয়েছিল যে তোমাদের দেশে যদি এই আইনটি চর্চা করতে হয় এবং এই বিচারটি করতে হয়, তাহলে এই রিকমেন্ডেশনটা করতে হবে। সেই মিটিং এ আমি ছিলাম এবং আমি ওনাকে একটা কথা বলেছি যে এই বাংলাদেশে জন্মের পর থেকে এই আইনটি 73 সনে হয়েছিল, এবং এই আইনটি ভরা একটা পার্লামেন্টের মাধ্যমে এনেক্টেড হয়েছে, তারপরে কিন্তু এই আইনটির কোনো কাজ হয়নি। সো আপনার যে রিকমেন্ডেশন ইজ ভ্যালিড, হ্যাঁ, এবং এই রিকমেন্ডেশনটা আমরা মিট করতে পারবো ডিউরিং দ্য ট্রায়াল, ডিউরিং দ্য প্রসেস অফ দি অ্যাডজুডিকেশন। হ্যাঁ, এবং ওটা উনি 3বার ভিজিট করেছেন এবং 3বারই কিন্তু ওনাকে বলা হয়েছে এবং উনি দেখেছেন ওনাদের আম, আমাদের কোর্টে কিন্তু বিদেশি দেশি পর্যটকরা ছিলেন, ভিজিটার্স ছিলেন, রিসার্চাররা ছিলেন, বার্কলে ইউনিভার্সিটির ছিল, তারপরে বিভিন্ন এনজিওর সবাই ছিল, প্রায় 60-70 জন কিন্তু সেখানে এই কোর্টের ভিতরে হাজির থাকতো। সো এটা ইট ওয়াজ কাইন্ড অফ ওপেন ট্রায়াল ছিল। তো আমরা যখন তাদের এই কন্ডিশন গুলো বা এই রিকমেন্ডেশন গুলো কিন্তু আমরা ফুলফিল করেছি, এবং এইটা নিয়ে আমরা জেনেভাতে কথা হয়েছে, তখনও তারা বলেছে দে আর স্যাটিসফাইড উইথ দ্য রেকমেন্ডেশনস দ্যাট টেকেন কেয়ার অফ। তারপরে তারা অনেকগুলো প্রশ্ন করেছে যেগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমাদের সাথে 2-1 জন গেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই অ্যান্সারটা, সেই আম, আহ, গুলো আমাকেই দিতে হয়েছে, আমি দিয়েছি, যে আমরা আই ওয়াজ মেন্ট ফর দ্যাট। সো ওরা অনেক সন্তুষ্ট হয়েছিল। তো ওই বিচার কার্যগুলি কিন্তু আন্তর্জাতিক মানের একটি মানদণ্ড মেনটেন করেছে। হ্যাঁ,
কিন্তু তার মানে এই নয় যে বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যে আইনগুলো 24-এর আদলে হচ্ছে, এইটার মধ্যে কোনো মানদণ্ড নেই, মানদণ্ড স্খলন করেছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আহ সুনাম ক্ষুণ্ণ করেছে। আম, হ্যাঁ, আমরা এই এই লাস্ট পোর্শনটা নিয়ে আরেকটা আমরা আলোচনা জি, করতে পারি, যেটা কাজ হবে, জি, হয়তো জি। দর্শকরাও জানতে চাইবেন। তো আজকে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ছুটির দিনে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের নিজেদের দিকে, পরিবারের দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।